তোর জন্য আমি পুরো বিশ্ব ধ্বংস করতেও রাজি দেব। তোর জন্য আমাকে যত নোংরা হতে হয় আমি ততই নোংরা হব, কিন্তু তোকে পবিত্র রাখবো। I can let the world burn for you. I'd let the world burn for you. ঢুলুঢুলু করে চোখ মেলে দীপানিতা। ক্লান্ত ও অসাড় ভঙ্গিতে চারপাশে তাকিয়ে পর্যবেক্ষণ করে। ঘরে লাইট বন্ধ, অন্ধকারে কিছুই দেখতে পেল না, শুধু বাইরের সোডিয়ামের বুদবুদ আলো ঘরে উকি ঝুঁকি দিচ্ছিল বইকি। দীপানিতার মনে হলো ওর শরীরটা যেন সম্পূর্ণ জমে আছে বরফের মতো। মাথাতেও প্রচণ্ড ব্যথা। কিছু সময়ের মধ্যে সন্ধ্যের ঘটনাটা দীপানিতার মনে পড়ে গেল। সেই বিভৎস ঘটনাটা মনে পড়তে দীপানিতা চোখ মুখ খিচে হাত পা গুটিয়ে কুঁকড়ে যেতে চাইল, কিন্তু পারল না। মনে হলো খুব উষ্ণ কিছু একটা ওকে আগলে ধরে আছে, বন্দি করে রেখেছে নিজের সাথে। সেই জিনিসটার আলাদা রকমের ঘ্রাণও দীপানিতার নাকে পৌঁছালো। সেটা আর কেউ নয়, তুষার নিজেই। দীপানিতা তুষারের উপস্থিতি বুঝতে পেরে একটু আতঙ্কিত হলো সন্ধ্যের জন্য। ভয় দীপানিতার ইচ্ছে করছে শক্তপোক্ত বুক ছিঁড়ে অন্য কোথাও চলে যেতে, কিন্তু পারল না। তুষারের শরীরে ঘ্রাণ ওকে আটকে রেখেছে। তুষারের বক্ষপিঞ্জর ওকে বন্দি করেছে এক গুপ্ত কারাগারে। তুষারের হাতজোড়া যেন ওর জীবনের সবচেয়ে বড় সত্য, যে সত্যকে ছাড়িয়ে দীপানিতা কোনোদিন বেরোতে পারবে না। হঠাৎ করে দীপানিতা নিজের মাথায় নিজে চাটি মেরে বিড়বিড় করে বলল, এসব পরে ভাববি দীপান্বিতা, তোকে যে হাত ছাড়াতেই হবে, নইলে আজকে বিছানা ভিজে মান ইজ্জত যাবে। গভীর ঘুমে আচ্ছন্ন তুষারের ভারী হাত সরাতে গিয়ে দীপানিতার দম বেরিয়ে গেল। হাতটা সরিয়ে দীর্ঘশ্বাস ফেলে এক ছুটে ওয়াশরুমে চলে গেল। শরীরের দুর্বলতাও যেন এখন মান সম্মান বাঁচানোর তাগিদে পালিয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে দীপানিতা স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন কোনো জলদস্যু থেকে নিজেকে মুক্ত করেছে। এরপর পা টিপে টিপে বিছানার কাছে এলো। বেডসাইড টেবিলে থাকা তুষারের ফোনে সময়টা দেখে নিল। রাত 11:13 বাজে। দেখে দীপানিতা কপাল কুঁচকাল। সাধারণত এই সময়ে তুষার ঘুমায় না, কিন্তু আজকে ঘুমোচ্ছে। ব্যাপারটা অবাকই লাগলো দীপানিতার কাছে। তখনই কিছু একটা মনে করে দীপানিতা আঁতকে উঠল। তুষারের গা তো তখন গরম ছিল, অস্বাভাবিকভাবেই গরম ছিল। তাড়াতাড়ি করে দীপানিতা তুষারের কাছে গিয়ে ওর মাথায় হাত রাখলো। হাত রাখতেই বুকের ভেতরটা কেমন করে উঠল দীপানিতার। এই প্রথম সে তার সত্যিকারের কোনো আপনজনের জ্বর হওয়ায় কষ্ট অনুভব করলো। তার মনে হলো এই মানুষটা জ্বর হওয়ায় তারও কষ্ট হচ্ছে। দীপানিতা দেরি করলো না, থার্মোমিটার এনে সাথে সাথে জ্বর মেপে দেখল। জ্বরের তাপমাত্রা দেখে দীপানিতা বুঝতে পেরেছিল জ্বর ভয়ঙ্করভাবে উঠেছে। হলো তাই, তুষারের জ্বর 5 ছুঁয়ে ছুঁয়ে। তাড়াহুড়া করে একটা কাপড় ভিজিয়ে এনে তুষারের মাথায় দিয়ে দিল। ঠিক সেদিন যেভাবে তুষার দীপানিতার খেয়াল রেখেছিল, সেবা করেছিল, সেভাবেই। মাথায় পানিপট্টি দেওয়ার সাথে সাথে তুষার দুর্বল হাতে সেটা নিয়ে ফ্লোরে ফেঁকে দিল। জ্বরে পুড়ে যাচ্ছে অথচ সেবা নিতে চাইছে না। কি অদ্ভুত লোক! কিন্তু দীপানিতা আজকে বিরক্ত হলো না, রাগও করলো না। হতাশ চেহারা নিয়ে কাপড়টা তুলে সেটা আবার ধুয়ে ভিজিয়ে এনে তুষারের মাথায় দিল। তুষার আবার সেটা ফেলতে গেলে দীপানিতা অভিমানী গলায় বলল, একদম ফেলবেন না। যেখানে জ্ঞান হারিয়ে পড়েছিলাম আমি, যেখানে আমার জ্বর হওয়ার কথা ছিল, সেখানে এখন আপনার এত জ্বর, আবার ট্রিটমেন্টও নিতে চাইছেন না। এবার কিন্তু বকবো আমি। তুষারের হাতটা সরিয়ে দীপানিতা এক প্রকার জোর করেই তুষারের মাথায় জলপট্টি দিল। মেডিসিন বক্স থেকে ওষুধ নিয়ে তুষারের মাথার কাছে বসলো। তুষারের শরীরটা প্রচন্ড দুর্বল হয়ে গেছে। জ্বরের কারণে বেচারা মুখ দিয়ে কথা অব্দি বের করতে পারছে না। দীপানিতা অনেক কষ্ট করে তুষারকে কিছুটা তুলে, কিন্তু বরাবরই তুষার হেলে পড়ে যায়। শেষমেশ এক হাত দিয়ে তুষারের অর্ধেক শরীর জাবড়ে ধরে আটকে রাখে যেন না পড়ে যায়। অতঃপর অন্য হাত দিয়ে তুষারের মুখে কিছুটা পানি দেয় ওষুধটা খাওয়ানোর জন্য, কিন্তু পানি দেওয়ার সাথে সাথে সেটা তুষারের ঠোঁটের কোনা বেয়ে বাহিরে বেরিয়ে গেল। দীপানিতার এখন হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। কাঁদো কাঁদো গলায় দীপানিতা তুষারকে বলছে, এত জিম করতে কে বলেছে আপনাকে? আর জ্বরটা আসলো কি করে তাই তো বুঝতে পারছি না। নিশ্চয়ই রাতে গোসল করেছেন। ভাল লাগে না আমার। কথাগুলো বলে কেঁদে ফেলল দীপানিতা। তুষারের এই অবস্থায় ওর মাথা কাজ করছে না। তুষার দীপানিতার এই অবস্থা দেখে কথা না বলে থাকতে পারল না। জ্বরে জড়িয়ে যাওয়া গলাতে অস্পষ্ট করে বলল, ছেড়ে দাও। তুমি তোমার কাছে একটু বসো দীপ, জাস্ট ফর মি, তাহলেই হবে। তুষারের কথাগুলো শুনে এবার দীপানিতার মন আরো অস্থির হয়ে উঠল। এভাবে চলতে পারে না। তখনই দীপানিতার মাথায় বাকের চিন্তা এলো। বাকের তো এই বাড়িতেই থাকে,
ওকে ডাকলেই তো হয়। এটা এতক্ষণে দীপানিতার মাথায় আসলো না কেন, এই ভেবে দীপানিতার রাগ হচ্ছে। ল্যান্ডলাইনে ফোন করে ডাকতে হবে বাকেরকে। দীপানিতা তুষারের ঘরের টেলিফোন দিয়ে ফোন করার জন্য তুষারকে ছেড়ে উঠতে নিল, কিন্তু তুষার দুর্বল হাতের শক্তিতেই দীপানিতাকে টেনে শুয়ে দিল। দীপানিতাকে জাবড়ে ধরে ওর গলায় মুখ গুজে দিয়ে শুয়ে থাকলো। দীপানিতা একদম সোজা রোবটের মতো শুয়ে আছে, আর তুষার কোল বালিশের মতো ওকে ধরে রেখেছে। তুষারের প্রচণ্ড তপ্ত শ্বাস যেন দীপানিতার গলা ঘাড় পুড়িয়ে ফেলছে। না, এভাবে ওকে ফেলে রাখা যাবে না। দীপানিতা একরকম তুষারকে ঠেলেই টেলিফোন দিয়ে ফোন করতে গেল। ফোন পরপর 3বার বাজার পর বাকের ঘুম চড়ানো গলায় ফোন ধরল। দীপানিতা বাকেরকে সব খুলে বললে সাথে সাথে বাকেরের ঘুম উড়ে গেল। 2-3 মিনিটের মধ্যে বাকের তুষারের ঘরে চলে এলো। ব্যতিব্যস্ত হয়ে দীপানিতাকে বলল, এইটা কি করে হলো ভাবি? ভাই তো একদম ঠিকই ছিল। এই 2 ঘন্টা আগেও তো আমার সাথে ভালোভাবেই কথা বলল। এখন জ্বর এলো কি করে? আর আপনি বা সুস্থ হলেন কি করে? আপনি তো জ্বরের ঘরে প্রায় জ্ঞান হারিয়েছিলেন। ডাক্তার তো বলেই দিয়েছিল আপনাকে হসপিটালে ভর্তি করাতে, কিন্তু ভাই রাজি হয়নি। আপনার জন্য ভাই কোনো ডাক্তারকেই ভরসা করতে পারে না। কি করে কি হলো অঙ্ক মেলাতে পারছে না কেউ। বাকের মাথা চুলকে চিন্তা করতে লাগলো কি হয়েছে। তখন দীপানিতা বাকেরকে বলল, বেকার ভাই এসব ছাড়ুন, আগে বলুন ডক্টরকে ডেকেছেন? হ্যাঁ ভাবি, অ্যাম্বুলেন্স ডেকেছে, ইমার্জেন্সিভাবে এসে পড়লো বোধ হয়। বেচারা বাকেরের ঘিলুতে এখনো হিসেব মিলছে না। ঠিক তখন বাকেরের চোখ দীপানিতার উপর ভালো করে গেল। দীপানিতা 2 ঘন্টা আগে যে জামা পরেছিল সেটা এখন ওর গায়ে নেই। সেই জায়গায় এখন সুতির 3 পিস আর ওড়না। দীপানিতা হয়তো খেয়ালই করেনি ওর গলায় ঘাড়ে বেগুনি হয়ে আছে, ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে। সাথে সাথে চোখ নামিয়ে ফেলল বাকের। মনে মনে 3বার আস্তাগফিরুল্লাহ পড়ে আর তাকালোই না দীপানিতার দিকে। আর এসব কি করে হলো সেটাও বুঝতে বাকি রইল না বাকেরের। এইবার অঙ্ক মিলে গেছে। অস্ফুট গোঙানির শব্দ কানে আসতে বাকিরা দীপানিতা তুষারের কাছে গেল। দীপানিতা তুষারের হাত ধরে ওকে আশ্বাস দিতে থাকলো, এই তো, আর কিছুক্ষণ অপেক্ষা করুন, অ্যাম্বুলেন্স চলে আসবে। খুব কষ্ট হচ্ছে না আপনার? কি অদ্ভুত। তুষার দীপানিতার এসব কথার উত্তর না দিয়ে উল্টে দুর্বল হওয়া সত্ত্বেও ঝাঁঝালো গলায় বলল, কাজ ছুটছি এমনি, মাথায় কাপড় দিয়ে ভালো মতো মাথার গলা ঢাক। এখনো বড় হইলি না, পরপুরুষের সামনে কিভাবে ওড়না নিতে হয় সেরও শিখিস নাই। লজ্জায় চোখ নামিয়ে ফেলে সোজা ঘর থেকে বেরিয়ে গেল বাকের। আর এদিকে দীপানিতা কিছু না বুঝে উজবকের মতো তাকিয়ে থেকে বলে, শরীর তো ঢাকাই আছে, আবার কি ডাকবো? তুষার চোখ বন্ধ করে ডানে মাথা হেলিয়ে পুনরায় জড়ানো গলায় বলে। আয়নায় গিয়ে দেখো। দীপানিতা বোকা হয়ে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। নিজের অবস্থা দেখে আকাশ থেকে যেন ধরাম করে পড়ল দীপানিতা। নিজের গলায় এসব দাগ দেখে চেঁচিয়ে উঠল, কি এসব? আপনি আপনি এভাবে জ্বর বাঁধিয়েছেন, মাথা ঠিক ছিল আপনার? দীপানিতা কয়েক কদম ফেলেই তুষারের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। তুষার চোখ বন্ধ করে দীপানিতার চেহারা কল্পনা করে বাঁকা হেসে বলে, তোমার জন্য সব করতে রাজি। আর এমন কি, এখন ঠিক মতো হিসাব বেঁধে ফেলো দীপ। হসপিটালে অনেক লোক থাকবে। আমি ঠিক আছে আপাতত, এত সহজে মরবো না। দীপানিতা মাথা নিচু করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হিজাব বেঁধে ফেলল। জামাটা আর পাল্টালো না। স্বামীর এই অবস্থায় আবার কিসের সাজসজ্জা, মন কি মানে? তাই সাধারণ জামা পাল্টানোটাই দীপানিতার কাছে বিরক্তিকর ঠেকল। দীপানিতার হিজাব বাঁধা শেষ হতেই বাকের এসে পড়ল। অ্যাম্বুলেন্স চলে এসেছে, এবার তুষারকে নিয়ে যেতে হবে। বাকের দীপানিতা আর ওয়ার্ড বয়গুলো অস্বাভাবিক দ্রুত গতিতে সব কাজগুলো করলো। হাসপাতালে আনতে আনতে তুষারের অবস্থা আরো খারাপ হলো। তুষারকে ওর খারাপ অবস্থার জন্য স্যালাইন দেওয়া হলো, হাতে ক্যানুলা বসানো হলো। ডাক্তার তুষারের চেক আপ করানোর পর হতাশ হয়ে বাকেরকে আর দীপানিতাকে বলল, সি মিস্টার ওয়াটসন, হেড ডানের ডেঞ্জার থিস। 2 দিনের ভেতর ওনার জন্য কমলে হি ক্যান লস ইজ মেমোরিজ। এই বাঙালি ডাক্তারটা তুষারের পার্সোনাল ডাক্তার। তিনি সবসময় ও চেক আপ করেন। ডাক্তারের আদো আদো বাংলায় বলা কথাগুলো শুনে দীপানিতা পুরোপুরি ভেঙে পড়ল। এই পুরো আমেরিকায় দীপানিতার আপন বলতে আর আছে কে? শুধু আমেরিকায় কেন, এই পুরো পৃথিবীতে তুষারই তো একমাত্র আপন। সে যদি দীপানিতাকে ভুলে যায়, না না, আর ভাবতে পারছে না দীপানিতা। হাসপাতালে চেয়ারে বসে মাথায় হাত দিল দীপানিতা। বাকের ডাক্তারের সাথে তুষারের ব্যাপারে কি করা যায় না করা যায় চিন্তা করছে।
মাথায় হাত দিয়ে বসে দীপানিতা হু হু করে কেঁদে ফেলল। আল্লাহ, এখন কি হবে? উনি কেন এমনটা করলেন? আমার যদি তখন একটু হুঁশ আসতো, আমি কখনোই এমনটা হতে দিতাম না। ওনার কিছু হয়ে গেলে আমি কি করব? বাকের দীপানিতাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না, তাই দীপানিতাকে সামলানোর জন্য প্রথমে আয়নাকে কল করলো। আয়নাকে ফোন করার পর আবার ভদ্রকে ফোন দিয়ে রাখলো। দুজনেই তুষারের অবস্থার কথা শুনে অস্থির হয়ে ছুটে এলো। আয়না এসে দীপানিতাকে সামলাতে ব্যস্ত হয়ে গেল। পুরো হাসপাতালের সেই টপ ফ্লোরের ভিআইপি ফ্লোরের পরিবেশটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সবার একটাই চিন্তা, তুষার যদি সব ভুলে যায় কিংবা ওর যদি বড় কোনো ক্ষতি হয়ে যায়। দীপানিতা সমানে আয়নাকে জড়িয়ে ধরে কান্না করছে। আপু, আপু, ওনার ওনার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। ওনাকে ফিরিয়ে দাও না আমার কাছে। উনি আমায় ভুলে গেলে আমার যে আর কোনো আপন বলতে কেউ থাকবে না। দীপানিতার পিঠে হাত বুলিয়ে আয়না নীরবে অশ্রু বিসর্জন দেয়। তারও তো বুক ফেটে যাচ্ছে নিজের ছোটবেলার ভাই সমতুল্য বন্ধুটির জন্য। আয়না দীপানিতার পিঠে হাত বোলাতে থাকে। দীপানিতাকে শান্ত করার উদ্দেশ্যে বলে, দীপান্বিতা, কেঁদো না বোন। তুষার চৌধুরী দুনিয়া ভুলে গেলেও তোমায় ভুলবে না, নিজের অস্তিত্ব ভুলে গেলেও তোমায় মনে রাখবেই। তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা। তুমি নিজের মনকে শক্ত রাখো। যাও, একবার গিয়ে তুষারকে দেখে এসো। এখন যে কোনো একজনই তুষারকে দেখতে যেতে পারবে। আয়নার কথায় যেন দীপানিতার মনেও আশার আলো জ্বলে উঠল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তুষারকে দেখার জন্য ওর কেবিনে গেল। আপাতত তুষারকে কেবিনে রাখা হয়েছে। যদি একদিনের ভেতর জ্বর না কমে তখন আইসিইউতে নিতে হবে বলে জানিয়েছে ডাক্তার। কেবিনের দরজা দিয়ে ঢুকে দীপানিতা তুষারের বেডের পাশে থাকা চেয়ারটা টেনে বসলো। তুষারের স্যালাইন লাগানো হাতটা ধরে সেখানে চুমু খেলো। এই প্রথম দীপানিতা নিজ ইচ্ছায় তুষারকে চুমু খেলো। দীপানিতার দুই গাল বেয়ে চোখের পানি পড়ে তুষারের হাত অবধি ভেজে যাচ্ছে। তুষার জ্বরের ঘোরে থাকলেও দীপানিতার গায়ে শিউলি ফুলের ঘ্রাণে ওর উপস্থিতি টের পেয়ে যায় সবসময়। আজও তার ভিন্নতা হয়নি। তুষার দুর্বল চোখ দুটো টেনে টেনে মেলার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। জ্বর এখন 5 ছাড়িয়ে 6 গিয়ে ঠেকেছে। দীপানিতার কাছে যাওয়ার পর যদি তুষার দীর্ঘক্ষণ শাওয়ার না নিত তাহলে হয়তো এমন ভয়ানক জ্বরের কবলে পড়তে হতো না। তুষার নিজের কাঁপা কাঁপা হাত দীপানিতার গাড়ি ছুঁয়ে দিয়ে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় অস্পষ্ট স্বরে বলে, ভয় পেও না দীপ, সব ভুলে গেলেও তোমাকে ভোলা অসম্ভব, কারণ তোমাকে আমার মনে পড়ে না। তুমি আমার সাথে এমনভাবে মিশে আছো যে তুমি আমি এক হয়ে একাকার হয়ে গেছে, সেজন্য ভোলার প্রশ্নই আসে না। দীপানিতার টানা 4 দিনের অক্লান্ত সেবা যত্ন আর ভালোবাসায় তুষার ধীরে ধীরে অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। জ্বর নেমে এখন 101-এ এসেছে, যার জন্য তুষারের স্বাস্থ্যের ঝুঁকিও নেই। ডাক্তাররাও কম খাটুনি খাটেনি তুষারের পেছনে। আর একদিন পরেই তুষারকে ডিসচার্জ করে দেওয়া হবে। এদিকে আশার শিশির আর শিরিন চৌধুরী আমেরিকা চলে এসেছে তুষারের খবর শুনে। ওনারা সেই প্রথম দিনেই চলে এসেছিল এমার্জেন্সি ফ্লাইটে করে। শ্রাবণরাও আসতে চেয়েছিল, কিন্তু ওদের সবার পরীক্ষা চলছে বলে ওদের আনেনি শিরিন চৌধুরী। তুষারের কেবিনেই দাঁড়িয়ে আছে সকলে, শুধু দীপানিতা তুষারের পাশে বসে ওকে আটশোয়া করে স্যুপ খাইয়ে দিচ্ছে। যা করলে তুষার, এত বড় ছেলে হয়ে অবুঝের মতো কাণ্ড করে ফেললে। সবাই চুপ থাকে শিরিন চৌধুরীর কথায়, কারণ তুষার ওদের সবার থেকে বড়। আর এই বিষয়টা একটু লজ্জাজনকও বটে। বড় ভাইকে, বন্ধুকে, বসকে কি আর এসব বিষয়ে উপদেশ দেওয়া যায়? তাই আশার, ভদ্র, বাকের সহ বাকিরা চুপ থেকেছে। শিরিন চৌধুরী বড় মানুষ, তিনি বোঝানোর জন্য 2-1 কথা বলতেই পারেন মা হিসেবে। কিন্তু দীপানিতা তো লজ্জায় মুখ নামিয়ে রেখেছে। সুপের বাটিতে থাকা ভাসমান মাংসের টুকরোগুলোর দিকে তাকিয়ে আছে। তুষার দীপানিতার মতিগতি বুঝে ধমকের সুরে বলল, ওদিকে তাকালে গোস্তগুলো জ্যান্ত মুরগি হয়ে যাবে না, ফিড মি। তুষারের ধমকে দীপানিতার হুঁশ ফিরে আসে। চামচে স্যুপ তুলেই আবার তুষারের মুখের সামনে ধরে। তুষারও সুন্দর খেয়ে নেয়। তুষারের এমন ভাব যেন ওদের আশেপাশে কেউ নেই, থাকলেও ওর কিছু যায় আসে না। আমি আজকে বাংলাদেশে ফিরে যাব তুষার। দীপান্বিতা, আমার ছেলেটার খেয়াল রাখবে। কোনো অযত্ন হলে কিন্তু খবর আছে তোমার। দীপানিতা নিচু স্বরে মাথা নাড়ালো শুধু। এবার শিরিন চৌধুরী আশার আর শিশিরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা দুজন আপাতত এখানেই থাকো, তোমাদের মিয়া ভাইয়ের কাছে।
তোমাদের কয়দিন পর আসলেও চলবে। শিরিন চৌধুরীর কথায় তখন আশার বলে উঠল, শিশির তো থাকতে পারবে না বড় আম্মাজান, ওরও তো পরীক্ষা ভার্সিটিতে। শিশির মন খারাপ করে দাঁড়িয়ে আছে, না চাইতে ওকে যেতে হবে। শিরিন চৌধুরী তুষারের অসুস্থতায় শিশিরের পরীক্ষার কথা ভুলে গিয়েছিলেন। আষাঢ়ের কথাই মনে পড়ল তার। ও হ্যাঁ, তাহলে শিশির যাবে আমার সাথে। মন খারাপ করার কিছু নেই শিশির, পরীক্ষা শেষ করে আবার চলে আসবে, কেউ তো বারণ করেনি। দীপানিতা হাতের সুপের খালি বাটিটা কেবিনের বেড সাইড টেবিলে রেখে নিজের শাড়ির আঁচল দিয়ে তুষারের মুখ মুছাতে মুছাতে বলল, মা তো ঠিকই বলেছে শিশির ভাই, তুমি এখন চলে যাও। কয়দিন পরে আবার এসে পড়বে, তখন আমার ননদিনী আর ছোট দেবরকেও নিয়ে এসো একসাথে করে। তুষার তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে বিড়বিড় করে বলল, এই বাদরটাকে রেখে যাওয়া কি দরকার? এটাকে নিয়ে গেলে তো হয়। তুষার বিড়বিড় করে বলেও সবার শোনার মতো আওয়াজেই বলে, সবাই শুনে হেসে ফেলে। আর আশার নাক দিয়ে ফোঁস করে শব্দ করে রাগে। হাসপাতাল থেকে সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে শিরিন চৌধুরী আর শিশির। শুধু আশার থেকে যায় এখানে তুষারদের সাথে। যদিও আশার এখানে অনেকবারই এসেছে, তুষারকে না বলে বলে হুট করে চলে এসছে। তাই ভদ্র আয়না বাকের ওদের সবার সাথে আশারের পূর্ব পরিচিতি। একসাথে গল্প করতে বসলে ওদের আড্ডা ভালোই জমে যায়। 1 সপ্তাহ পর তুষারকে বাসায় আনা হয়েছিল 6 দিন আগে। বাসায় আসার সাথে সাথে তুষার অফিস যাওয়া শুরু করে। হাসপাতালের ওই কয়টা দিন ও সবাই জোর করে ওকে হাসপাতালে রেখেছিল, এক কথায় বেঁধে রাখা যাকে বলে। তাহলে সেই মানুষ বাড়ি ফিরলে তাকে কি আর আটকানো সম্ভব? দীপানিতারও ভার্সিটিতে যাওয়া আসা চলছে নিয়মিত, কিন্তু আজকে রবিবার বলে দীপানিতার ভার্সিটি নেই। তুষারও রবিবার বেলা করে বাড়ি থেকে বেরোয়, কিন্তু এই বন্ধের দিনেও কিসের এত কাজ বুঝতে পারে না দীপানিতা। সকাল 7টা অবধি বিছানায় শুয়ে ঘুমোচ্ছে দীপানিতা আর তুষারের উন্মুক্ত বুকের ওপর তুষারের সাদা শার্ট গায়ে জড়িয়ে শান্তির ঘুম দিচ্ছে দীপানিতা। ঘুমের ঘোরে তুষারের মনে হলো ওর বুকের ওপর কেমন যেন সুরসুরি লাগছে। ঘুমের মধ্যে কপাল কুঁচকে এলো তুষারের। সুরসুরির জায়গায় এখন খোঁচাখুচি করছে কি যেন। তুষার ঘুমের মধ্যে বিরক্তে চোখ মুখ কুঁচকে ফেলে। বিরক্ত হয়ে চোখ খুলে তাকায় নিজের বুকে। দেখে দীপানিতা তুষারের বুকের এক পাশে শুয়ে অন্য পাশে বুকের বৃন্তে খোঁজাচ্ছে। সাথে সাথে তুষারের চোখ বড় বড় হয়ে যায়। ওই খাচ্ছ ছেমড়ি বলে চেঁচিয়ে ঝটকা মেরে দীপানিতাকে বুকের উপর থেকে ফেলে দেয়। তুষারের ঝটকা খেয়ে দীপানিতা খাট থেকে গড়িয়ে মেঝেতে গিয়ে পড়ে। বেচারি বুঝেও না কি হয়েছে। মেঝেতে পড়ে গিয়ে দীপানিতা বোকা বোকা চোখে তুষারের দিকে তাকায়। ঘুমের এসে এখনো কাটেনি দীপানিতার, কিন্তু তুষার এখন সম্পূর্ণ সজ্ঞান। দীপানিতাকে ফেলে দিয়ে তুষার বাজখায় গলায় চেঁচিয়ে বলে, খাচ্ছর সিমরি, আমি করলে তুই শ্বশুরের চোটে নাচানাচি করো। এখন পুরুষ মানুষের শরীরে এইভাবে হাত দিচ্ছ, লজ্জা নেই? হাসার দিয়ে কোমর ভেঙে ফেলবো, সব করছি। দীপানিতা হাঁ হয়ে যায়। কিছু বুঝতে না পেরে উল্টে তুষারের ওপরেই পাল্টা চেঁচানি দিয়ে বলে, এই ঝিনা বউ বউ, কিন্তু এখন বলুন কি করলাম আমি? ফেলে দিলেন কেন এইভাবে? রাতে ভালোবাসবেন আর দিনে ছুঁড়ে ফেলবেন, এতটাও সস্তা না দীপান্বিতা। তুষার এতে আরো রেগে যায়, আরো চেঁচিয়ে ওঠে, তুই খারাপ নারী, খাচ্ছর সিমরি একটা। তুই আমার বুকে হাত হাতে করছিলি, নিজের বেলাতে ধরতে দিতে চাস না। শয়তান মহিলা, সর, তোর স্বভাব খারাপ। তুষারের কথায় দীপান্বিতাও রেগে যায়। ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে ঝগড়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে বলে, আমি খারাপ তো আপনি কি? হ্যাঁ, আপনি খারাপের জামাই, খারাপ বেটা। ঘুমের মধ্যে না হয় একটু হাত চলেই গিয়েছিল, খেয়ে তো আর নেইনি। আর ওসব অকেজো জিনিস নিয়ে এত ফুটানি মারার কি আছে? শোকেস থাকলেও সেখানে শোপিস তো আর নেই। তুষার এবার রাগে লাল হয়ে যায়। হিম ধারানো গায়ের রঙা চেহারা গোলাপি হতে শুরু করে। কান দুটো তো পুরো টমেটোর মতো লাল হয়ে গেছে তুষারের। বিছানা থেকে নেমে তেড়ে গিয়ে দীপান্বিতাকে কাঁধে তুলে নেয় তুষার। চল শক্ত করে রাগ দেখিয়ে দীপান্বিতাকে বলে, ওকে চল, তাই না? তোরটা তো কাছের, তাহলে চল, আজকে সকালে নাস্তা করবো আমি তোরটা দিয়ে। দীপান্বিতা পা নাচিয়ে নেমে যাওয়ার জন্য চেঁচাতে থাকে, এই সরুন সরুন বলছি, রাতের ব্যথা এখনো যায়নি আমার, ছাড়ুন দামড়া ছেঁচড়া বেয়াদব লুচ্চা। দীপান্বিতার গালি শুনে তুষার পুরো রুম কাঁপিয়ে ধমক দেয়। চুপ, আর একটা গালি দিলে তোরে পোড়া খাইয়া ফেলবো কইতেছে। দীপান্বিতা তুষারের শক্তির সাথে না পেরে কাঁদো কাঁদো হয়ে বলে, আচ্ছা আচ্ছা, সরি, আর হবে না, এবার ছেড়ে দিন প্লিজ।
তুষার দীপানিতাকে বিছানায় ফেলে ওর হাতে বিছানার হেড সাইডে লাগানো কড়াগুলো লাগাতে লাগাতে নাকচ ছুড়ে বলে, কোনো ছাড় হবে না। বেয়াদব পালে আমি একটা বেয়াদব। বেয়াদবি তুষার চৌধুরীর পছন্দ না। নেভার এভার। কথাটা বলে তুষার দীপানিতার গায়ের শার্টের বাটন খুলে ফেলে নিজের মুখ দিয়ে। শুরু হয় তুষারের সকালের নাস্তা। বিকেলের দিকে আয়না, ভদ্র, আশার এই তিনজনে লিভিং রুমে বসে গল্প করছিল। বাকিরা তুষার গেছে বাইরের কাজে। রিল আর ব্ল্যাক লিভিং রুমের এক কোণে একটা আরেকটার সাথে যুদ্ধ লাগিয়েছে। রিল উড়ে উড়ে একটু পর পর ব্ল্যাককে বিরক্ত করে, আর ব্ল্যাক ফুঁসে উঠে থাবা বসাতে চায়, যেন একবার হাতে পেলেই এক থাবায় রিলের ঠোঁট বাঁকা করে দিবে। দীপানিতা সিঁড়ি দিয়ে গাল ফুলিয়ে নেমে এসে আশারকে বলে, বড় ভাবি হিসেবে একটা আদেশ করব। বড় দেবর কি শুনতে ইচ্ছুক? তিনজনই কৌতূহলী চোখে দীপানিতার পানে চেয়ে থাকে, কিন্তু আশার একটু হলেও বুঝতে পারে দীপানিতার কথার টোন শুনে। ভাবি আমার সব আবদার রাখবো, শুধু এমন কিছু বললেন না যে আমারে সেদিনকার মতো চর খাইতে হয়। দীপানিতা নিজের রাগ কমায় না, উল্টে তেজি গলায় আশারকে বলে, বড় দেবর, তুমি না ক্যারাটে পারো, আমায় শিখিয়ে দাও না। তিনজনের চোখ কোটর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হলো দীপান্বিতার কথায়। ভদ্র তো অবাক হওয়ার পরপরই হেসে উঠে বলেই ফেলল, কেন দীপান্বিতা ভাবি, মারবে নাকি আমার বন্ধুকে? আয়না ভদ্রের হাসি শুনে হেসে দিয়ে বলল, ধীরে বাসুর এখন ভাল্লুককে মারার পরিকল্পনা করছে রে। ওরা হাসলেও আশা নির্বাক হয়ে যায়। এরপর নিজের শখ কাটিয়ে মাথায় হাত দিয়ে বলে, কেলো করেছে, দুটো গালি শিখিয়েছিলাম বলেই চর মেরেছিল। ক্যারাটে শিখালে তো জানাজা ছাড়া কবর দিয়ে দেবে। সরি ভাবি, আমি এখনও বিয়ে করিনি। আমার বউটা যে বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। রিধিকা আমাকে ছাড়া বাঁচবে না ভাবি, তাই আপনাকে ক্যারাটে শিখাতে পারলাম না। নিজের কবর নিজে নিজে খুঁড়তে চাই না ভাবি, মাফ চাই আপনার কাছে। কথাগুলো বলে দীপানিতা সামনে দুই হাত জোর করলো আশার। দীপানিতা রাগিয়ে আষাঢ়ের মাথায় চাটি মেরে চলে গেল। যেতে যেতে বলতে থাকলো, এই জীবনে কেউ বুঝলো না রে। আমি নিজেই অনলাইন থেকে ক্যারাটে শিখবো, তারপর দেখবো কিভাবে আমাকে তুলে তুলে আছাড় মারে। হ্যাঁ, সিঁড়ি দিয়ে গট গট করে চলে গেল দীপান্বিতা। আশার বুকে হাত দিয়ে শব্দ করে শ্বাস ছাড়লো, যেন হাঁপ ছেড়ে বাঁচলো। হাল্লা বাজাইছে, নাইলে আমার খবর আছিল। মিয়া ভাই জানলে আমারে মাটিতে পুইতা থইতো। বাপরে কি ডেঞ্জারাস, জামাইরে মারতে ক্যারাটে শিখতে চায়। আহা করে তিনজনের সমস্যারে হেসে দিল। হাতে করে নেভি ব্লু রঙের ব্লেজারটা ঝুলিয়ে সাদা শার্টের হাতাটা কোনো অবধি গুটিয়ে গলার টাইটা ঢিলে করে নড়বড়ে পা ফেলে সিঁড়ি দিয়ে ঠিক 3 তলার ঘরের দিকে যাচ্ছে তুষার। তার ঘামের শরীরে শার্টটা গায়ের সাথে লেপ্টে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, পেছনে সাদা ঘাড় বেয়ে ঘাম পড়ছে। তুষারের মনে হচ্ছে যেন সিদ্ধ হয়ে গেছে সে, এতটাই গরম লাগছে হঠাৎ করে। এমনটা হওয়ার কারণও আছে, আজকে অনেক বড় একটা ডিল সাইন করতে গিয়েছিল সে। সেখানে ড্রিঙ্কস করতে বলা হয়েছিল তাকে, কিন্তু তুষার ড্রিঙ্কস করে না, তাই সে নর্মাল ফ্রুট জুস খেয়েছিল। তবে সেটাতেও কেউ কিছু মিশিয়ে দিয়েছে বোধ হয়, যেটা তুষার গাড়িতে ওঠার পর বুঝতে পেরেছে। ভাগ্যিস বাকের বাইরে থাকার কারণে সে কিছু খায়নি, তাই সে গাড়িটা ঠিক মতো চালাতে পেরেছে, নইলে বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারত। সিঁড়ি দিয়ে হেলতে দুলতে কোনো রকমে ঘরে যায় তুষার। গিয়ে দেখে দীপান্বিতা ওর সাদা শার্ট, একটা সাদা প্যান্ট পরে কোমরে একটা কালো ওড়না বেঁধে ক্যারাটে প্র্যাকটিস করছে। তুষার দেখে নিজের মাথা ঝাঁকি দেয়, মনে মনে ভাবে সে ভুল দেখছে না তো? না, ভুল না তো, ঠিকই দেখছে। দীপান্বিতা তুষারকে আসতে দেখে একবার আর চোখে তাকিয়ে আবার নিজের প্র্যাকটিস চালু রাখে। অদক্ষভাবে হাত পা নড়াচড়া করে, একবার পড়ে যেতে নাই, আবার ব্যালেন্স করে দাঁড়িয়ে যায়। আপাতত প্রাথমিক এক্সারসাইজটা শিখছে দীপান্বিতা। তুষার ঘরের দরজার সাথে গা এলিয়ে দিয়ে দীপান্বিতাকে ভারী শ্বাস ফেলে একবার কাছে ডাকে, দীপ, একবার এদিকে এসো। তুষারের ডাকটা কেমন অস্বাভাবিক লাগলো দীপান্বিতার কাছে। সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করা ছেড়ে তুষারের কাছে ছুটে গিয়ে ওর অবস্থা দেখে চিন্তিত স্বরে বলল, ইয়া আল্লাহ, কি হয়েছে আপনার? আসুন, এইদিকে আসুন। দীপান্বিতা তুষারকে ধরে বিছানায় নিয়ে বসালো। তুষারের নিঃশ্বাস অনেক ভারী হয়ে গেছে, মুখ হা করে শ্বাস নিতে হচ্ছে। দীপান্বিতা এতে খুব ভয় পেয়ে যায়। এই অবস্থা হলো কি করে আপনার? নেশা টেশা করেছেন নাকি?
তুষার 2 হাত বিছানার উপর ভর দিয়ে বসে নিভু চোখে দীপান্বিতার দিকে তাকায়। কপট রাগ দেখিয়ে দুর্বল গলায় বলে, বলদীপ, আমি নেশা করি না। কেউ যে মিশিয়েছিল আমার জুসে। তুষারের কথায় দীপান্বিতা বিস্ময়ে আর ভয়ে চেঁচিয়ে ওঠে। কি? আপনার জুসে কেউ কিছু মিশিয়ে দিয়েছে আর আপনি হসপিটালে না গিয়ে এখানে এসেছেন? যদি কোনো পয়জন হয়? তুষার দীপান্বিতার কথায় কিছুটা কনফিডেন্স নিয়ে বলে, এটা পয়সন না। এটা শুধু আমাকে কিছুক্ষণের জন্য নেশায় ফেলে দেবে, আমাকে উত্তেজিত আর দুর্বল করে দেবে একই সাথে। বিষ হলে এতক্ষণে মরেই যে। দীপান্বিতা তার হাত তুষারের মুখে চেপে ধরে মাথা ডানে বামে নাড়ায়। এসব বলবেন না প্লিজ। তুষার দুর্বলতায় দীপান্বিতার বুকের ওপর মাথা লাগিয়ে দেয়, যেন দীপান্বিতার স্পর্শে সে নিজের শক্তি সঞ্চয় করতে চাইছে। দীপান্বিতাও তুষারকে জড়িয়ে ধরে। তুষার মৃদু শব্দে স্ফীত হেসে বলে, যাকে মারার জন্য এতক্ষণ ক্যারাটে শিখলে তাকে বুকে আঁকলে ধরেছ। দীপ, নারী জাতি আসলে রহস্যময়। চুপ, কথা বলবেন না একদম। নিজের খেয়াল রাখতে পারেন না? সামান্য জুস খেয়ে দুর্বল হয়ে যান, আবার বেশি কথা বলেন। তুষারের দুর্বলতা যেন দীপান্বিতার হৃদয়কেও আহত করে দিয়েছে। এই মানুষটা বকলে স্বাভাবিক, রাগ করলে স্বাভাবিক, ভালোবাসলে যত্ন করলে স্বাভাবিক, কিন্তু এই মানুষটা দুর্বলতা অস্বাভাবিক। এটা দীপান্বিতা সহ্য করতে পারে না। তাই তো আহত হৃদয়ে দীপান্বিতা তুষারকে জড়িয়ে ধরেছে। তুষারের ধূসর রঙের চুলের মধ্যে মুখ গুজে দিয়ে তাতে সহস্র চুমু খেয়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে তুষার যেন আরো অস্থির হয়ে যাচ্ছে। বিশেষ করে ঘামে তুষারের শরীর ধরা যাচ্ছে না। আর সহ্য করতে না পেরে তুষার দীপান্বিতার থেকে মাথা সরিয়ে নিজের গা থেকে ব্যস্ত ভঙ্গিতে শার্টটা খুলে ফেলে ছুঁড়ে ফেলে দিল। কোথায় পড়লো সেটাও দেখলো না। দীপান্বিতা তুষারের গরম লাগছে বুঝে এসিটা বাড়িয়ে দিল, সাথে ফ্যানটাও ছেড়ে দিল। তুষারের রুমটা অনেক বড় হওয়ায় সেখানে 3টে এসি লাগানো হয়েছে। 3টা এসি আর 6টা ফ্যান সব ছেড়ে দেওয়া হলো। তুষার দীপান্বিতার হাত ধরে নিজে বিছানায় বসে দীপান্বিতাকে ওর এক পায়ের ওপর বসিয়ে দিয়ে হাসকি স্বরে বলল, অনেক অস্থির লাগছে শরীরটা, গরম লাগছে দীপ। তোমাকে দেখে আরো গরম লাগছে আমার। খুলে ফেলো এসব। কি পড়ে বসে আছো? খুলো। কথাগুলো বলে তুষার নিজেই দীপান্বিতার কোমরের কালো কাপড়টা খুলে দিল। দীপান্বিতার কোমরটা শক্ত করে ধরে দীপান্বিতার গালে, জোয়ালে, ঘাড়ে, গলায় ঠোঁট ছুঁয়ে দিতে থাকলো উন্মাদের মতো। আর দীপান্বিতার সেই ছোঁয়াগুলোতে নিজেও দুর্বল হয়ে পড়ছিল। ওর হাত কাঁপছিল, শরীরে শিহরণ জাগছিল, কিন্তু আগে তুষারকে ঠিক করতে হবে। দীপান্বিতা অনেক কষ্টেই তুষারকে নিজের থেকে ছাড়ালো। এক প্রকার টেনে নিয়ে গেল তুষারকে ওয়াশরুমের দিকে। ওয়াশরুমে নিয়ে গিয়ে বাথটাবে বসিয়ে দিল। বাথটাবে ঠান্ডা পানিতে আরাম পেয়ে তুষার নিজের গায়ে লিয়ে শুয়ে পড়ল সেখানে। দীপান্বিতা আরেক হাতে একটা ফ্ল্যাশ নিয়ে তুষারের গায়ে পানি দিল। তুষারকে ঠান্ডা করতে গিয়ে দীপান্বিতা নিজেই অর্ধভেজা হয়ে গেল। এরপর আবার তুষারকে উঠিয়ে নিজের চোখ বন্ধ করে তুষারের জামা কাপড় সব পাল্টে দিল। এসব করতে গিয়ে দীপান্বিতার অবস্থা নাজেহাল। এত বড় একটা ভারী শরীরের মানুষকে দীপান্বিতার মতো মানুষ সামলাতে পারে? তারপরও তুষারের এখনো হুঁশ আছে বলে দীপান্বিতা এতটা করতে পারছে। জ্ঞান হারালে তো দীপান্বিতা নড়াতেই পারত না। তুষারের আগে জামা পাল্টে ওকে একটা গ্রে সুইট প্যান্ট পরিয়ে দিয়ে দীপান্বিতা কোনো রকমে ঘরে এনে বিছানায় শুয়ে দিল। গোসল করাতে অনেকটাই ভালো লাগছিল তুষারের, কিন্তু শয়তানি করে মটকা মেরে দীপান্বিতার কাছে পড়েছিল। দেখতে চাইছিল দীপান্বিতা কিভাবে সব ম্যানেজ করে। বিছানায় শুয়ে তুষার দীপান্বিতার হাত ধরে হ্যাঁচকা টান মেরে ওকে শুয়ে দেয়। দীপান্বিতার পিঠ নিজের বুকের সাথে লাগিয়ে দীপান্বিতার ঘাড়ে মাথা গুজে শিউলি ফুলের ঘ্রাণ সম্পূর্ণ শুষে নেয় যেন। আজকে স্বরে দীপান্বিতার কানের কাছে মুখ নিয়ে বলে, ঘুমিয়ে পড়ো, মাথা ব্যথা করছে আমার। আধ ভেজা অবস্থাতেই ঘুমিয়ে যেতে হলো দীপান্বিতাকে। তুষারও দুজনের গায়ের ওপর একটা কাঁথা টেনে ঘুমিয়ে পড়ল। ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছে তুষার, আশার আর বাকির। দীপান্বিতা কিচেনে সকলের জন্য নাস্তা বানাচ্ছে। সকালের নাস্তাটা সাধারণত দীপান্বিতাই করে, কারণ যেদিন দীপান্বিতা নাস্তা বানায় না সেদিন তুষার কিছু না খেয়ে বেরিয়ে যায়। আজকের ব্রেকফাস্ট ভেজিটেবল স্যান্ডউইচ, ডিম আর দুধ। তুষারের জন্য দীপান্বিতা আলাদা করে নবাবী সেমাই বানিয়েছে। অনেকদিন বানানো হয় না বলে আজকে একটু বেশি করে বানিয়েছে যেন সবাই খেতে পারে। আজকে ঘুম থেকে জাগতে দেরি হয়েছে বলে
দীপানিতার নাস্তা বানাতেও দেরি হয়ে যাচ্ছে। ওদিকে বাকিরা খিদে অস্থির, তার উপর তুষার আর বাকিরকে অফিসে যেতে হবে। দীপানিতারও ভার্সিটি আছে। নিজে চারকোনা রোলেক্সের ঘড়িতে সময় দেখে তুষার ঘাড় বেঁকিয়ে দীপানিতাকে ডাকলো। কই গো গিন্নি, নাস্তা হলো? বাকিরা রাশার ফোন ঘাটাঘাটি করছিল। দুজনেই ফোন রেখে তুষারের দিকে রসগোল্লার মতো চোখ করে তাকায়। আর দীপানিতা তো লজ্জায় মাথা লুকানোর জায়গা পায় না। লজ্জাবতী ফুলের মতো চুপসে গেছে পুরো দীপানিতা। তাড়াতাড়ি হাত চালিয়ে নাস্তাগুলো নিয়ে দীপানিতা আর আরেকজন সার্ভেন্ট সবাইকে নাস্তা দিল। দীপানিতা নিজেও নাস্তা করতে বসলো। তুষারের পাশে কোনো চেয়ার নেই বলে আষাঢ়ের পাশে বসতে হলো। এতে তুষার কপাল কুঁচকে দীপানিতার দিকে তাকালো। ধমকের সুরে দীপানিতাকে বলল। এই মেয়ে, ওইদিকে কি? দীপানিতা সবে মাত্র বসেছিল। তুষারের কথাই ও অবাক হয়ে গেল। কি হলো মানে কি? আপনার পাশে কি বসার জায়গা আছে? বসেন তো রাজা বাদশার মতো এক পেশো হয়ে। তুষার চেয়ার ছেড়ে উঠে দীপানিতার কনু ধরে টেনে নিজের চেয়ার এনে বসালো। এরপরে নিজে অন্য একটা চেয়ার এনে দীপানিতার পাশে বসলো। আশার আর বাকের দুজনের মুখোমুখি বসে আছে। আশার আর বাকের দুজনেই সমবয়সী বন্ধু। একজন আরেকজনের দিকে তাকিয়ে চোখাচোখি করে ইশারায় মিটিমিটি হাসছে। হঠাৎ করে আশার গান গেয়ে উঠল। ময়না ছলাৎ ছলাৎ চলে রে, পিছন ফিরে চায় না রে। আশার গান গিয়েছে যেমন তেমন, কিন্তু দীপানিতার হাসি দেখে কে? মুখে হাত চেপে হাসি আটকানোর চেষ্টা করেও পারছে না। একসময় হা হা করে হেসে দিল দীপান্বিতা। তুষার রাগে ওর মাথায় চাটি মেরে কপাল কুঁচকে ধমক দিয়ে বলল। এই কাচুর চ্যামড়ি, খাওয়ার টেবিলে বসে ম্যানার শেখনি? এমন পেতনির মতো হাসো কেন? আর আশারের বাচ্চা, তোকে তো আমি পরে দেখছি। দীপান্বিতা মাথায় চাটি খেয়েও হাসি থামাতে পারছে না। আশার নিজেও বেকুব হয়ে গেছে। এত বাজে গান গায় সে যে দীপান্বিতা এভাবে হাসছে। দীপান্বিতা অনেকক্ষণ হাসার পর নিজের হাসি কিছুটা কন্ট্রোলে এনে বলল। আশার ভাই, একটা কথা জানো? আমাদের গ্রামে ছেলেদের ওইটাকে ময়না বলে। এখন ময়না ছলাৎ ছলাৎ চলে বললে কিন্তু এটা অন্যরকম হয়ে যায়। দীপান্বিতার কান টেনে ধরল তুষার। আর বাকি দুজন জিভ কেটে চুপচাপ গোগ্রাসে খাবার গিলতে শুরু করলো। তুষার দীপান্বিতার কান মুচকে ধমক দিয়ে বলল। কাচুর চ্যামড়ি, শুধরাবি না, তাই না? কান ছিঁড়ে ফেলবে একদম। সরি আর বলবো না, মুখ দিয়ে বেরিয়ে গেছে, আম সরি। তুষার কান ছেড়ে দিল দীপান্বিতার। দীপান্বিতা ঠোঁট উল্টে কানে হাত বলিয়ে নাস্তা করা শুরু করলো। তুষার সব খাওয়া শেষে নবাবের সেমাইটা খেলো। দীপান্বিতার হাতে সেমাই খেয়ে তুষার কোনোদিন প্রশংসা করেনি, কিন্তু খাবে সে 2-3 বাটির কম না। তার খাওয়া দেখে বোঝা যায় যে তার কত প্রিয় দীপান্বিতার হাতে নবাবের সেমাই। যতই পেট ভরা থাকুক, এটা তুষারের খেতেই হবে বেশি করে। খাওয়া শেষে টিস্যু দিয়ে মুখ মুছে সবাই লিভিং রুমে বসলো। বসার কারণ হলো তুষার আর বাকে দীপান্বিতাকে ভার্সিটিতে ড্রপ করে তারপর অফিসে যাবে, আর আশার গিয়ে নিয়ে আসবে। তাই হলো দীপান্বিতা রেডি হয়ে একটা সালোয়ার কুর্তি পরে ব্যাগ নিয়ে নিচে নেমে এলো। সবাই বেরিয়ে গেল। দীপান্বিতার ভার্সিটির সামনে এসে তুষার নিচে নেমে প্রতিদিনের মতো গাল পেতে দিল, আর দীপান্বিতাও প্রতিদিনের মতো কতগুলো চুমু খেলো। কিন্তু আজকে তুষার দীপান্বিতার কানের লতিতে আলতো করে রিটার্ন চুমু দিয়ে গাড়িতে উঠে বসে চলে গেল। দীপান্বিতাও লজ্জায় মুচকি হেসে ভার্সিটির ভেতরে চলে গেল। ভার্সিটিতে গিয়ে নিজের ক্লাসে ঢোকার সময় দীপান্বিতা ধাপ করে বাড়ি খায় একটা মেয়ের সাথে। দুইজনই কপাল কুঁচকে মাথায় হাত বোলায়। দীপান্বিতা চোখ মুখ কুঁচকে মাথায় হাত বুলিয়ে বলে। ইস, দিল রে মাথায় আলু ফুলিয়ে। একে রে? সামনে তাকালো দীপান্বিতা, দেখলো সামনে থাকা বাঙালি চেহারার মেয়েটা ওর দিকেই ডাব ডাব করে তাকিয়ে আছে। মেয়েটা দীপান্বিতার কথা শুনে উত্তেজিত ভঙ্গিতে বলে। তুমি বাঙালি? মেয়েটার মুখে বাংলা শুনে দীপান্বিতাও তর্জনী তুলে প্রশস্ত হেসে বলে। তুমিও বাঙালি? দুজন হেসে একজন আরেকজনকে জড়িয়ে ধরে, যেন এই ভার্সিটিতে তাদের প্রথম দেখা নয়। যুগ যুগ ধরে দুজন একে অপরকে চেনে। দুজনে গলাগলি করে একসাথে হাত ধরে পাশাপাশি সিটে বসে। অচেনা মেয়েটি দীপান্বিতার গাল টেনে দিয়ে বলে। এই মিষ্টি মেয়ে, তোমার নাম কি? নামটাই তো জানা হলো না। দীপান্বিতা মুচকি হাসি দিয়ে নম্রতার সহিত বলে। আমি দীপান্বিতা। তুমি?
আমি আখি রহমান। বাহ, খুব মিষ্টি নাম তো। ঠিক তোমার সুন্দর চোখগুলোর মতোই তোমার নাম। এভাবেই কিছুক্ষণ হাসি মজা করে গল্প করলো দুইজন, টিচার না আসা অব্দি। টিচার ক্লাসে ঢুকলে দুজনে আবার পড়ায় মনোযোগ দিল। কিন্তু আজকে টিচারকে দেখে দীপানিতার চোখ কপালে উঠল। ভদ্র হাতে করে একটা বই নিয়ে এসেছে। দীপানিতার মাথায় ওকে দেখে যেন আকাশ ভেঙে পড়ল। ইজ হি রিয়েলি হিয়ার? অভদ্র ভাই না আগে অন্য ভার্সিটিতে ছিল? কিছুই ঢুকলো না দীপানিতার মাথায়। কপাল কুঁচকে ওকে সম্মান জানানোর জন্য দাঁড়ালো। সবাই দাঁড়িয়ে ভদ্রকে সম্মান জানালো। ভদ্র মাইকের সামনে এসে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে নিজের পরিচয় দেয়। এরপর ক্লাস নেওয়া শুরু করে। দীপানিতার এত বড় হাঁ করা দেখে ওকে আখি বলে, কি হলো দীপান্বিতা, তুমি কি চেনোই নতুন টিচারকে? আখির কথায় দীপানিতা সম্বিত ফিরে পেল। হ্যাঁ, উনি অভদ্র না, সরি, ভদ্র ভাই সম্পর্কে ভাই লাগে আমার। দীপানিতার কথায় আখিও কিছুটা অবাক হয়ে ক্লাসে মনোযোগ দিল। গেল ভদ্রের ক্লাসের পালা। টানা 50 মিনিটের ক্লাস শেষ করে পরবর্তী ক্লাসে টিচার এলো। এবারও শখ খেলো দীপানিতা। মাথায় হাত দিয়ে হাঁ হয়ে গেল। বাহ, আয়না আপু আছে। আয়নাও একজন নতুন শিক্ষিকা হিসেবে সকলের সামনে নিজের পরিচয় দিয়ে সবাইকে পড়ানো শুরু করে। আয়না আর ভদ্র দুইজনই আগে একই ইউনিভার্সিটির প্রফেসর ছিল, আবার এখানেও দুইজন একসাথে এসেছে। দুজনে খুব ভালো প্রফেসর, খুব দক্ষতার সাথে সবাইকে পড়ায়। আয়না নিজের ক্লাস শেষ করে বেরিয়ে যায়। তখন 2 ঘন্টার জন্য ব্রেক দেওয়া হয় দীপানিতাদের। দীপানিতা আর আখি মিলে ক্যাম্পাসে হাত ধরে গল্প করতে থাকে। এদিকে আয়না ক্লাস শেষ করে নিজের গাড়ি দিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। গাড়ির কাছে গিয়ে গাড়িতে উঠতে নিলে পেছন থেকে পুরুষালী আওয়াজ ভেসে এলো। ওই হায়নার বাচ্চা, দাঁড়া, কি শুরু করেছিস? কথা বলবি না আমার সাথে? গাড়িতে উঠতে নিয়েও থেমে যায় আয়না। দাঁতে দাঁত পিষে পেছনে ঘুরে ভদ্রকে বলে, তোর মতো ভদ্রের সাথে আমার কোনো কথা নেই। তুই আসার সময় কি বললি? আবার সে ভালোবাসি ভালোবাসি নাটক শুরু করলি তুই? আমি বলেছি না এসব আমার সাথে বলবি না। আমার লাইফে ভালোবাসার কোনো দরকার নেই। ভদ্র বড় বড় কদম ফেলে একদম আয়নার সামনে এসে বলে, আচ্ছা, আর বলবো না, সরি, কিন্তু কথা বলা বন্ধ করিস না। আফটার অল আমার সেই ন্যাংটু কালের বন্ধু। ভদ্রের কথায় আয়না ওর বুকে জোরে একটা চাপড় মেরে বলে, শুধরাবি না তুই, তাই না? অভদ্র কোথাকার। তবে তুই আমার নেংটুকালের বন্ধু হলেও আমি না, কারণ তোর মুসলমানই আমি দেখেছিলাম। সারাদিন লুঙ্গি পরেও লুঙ্গি উঁচু করে ধরে রাখতিস। ছ্যাঃ, নির্লজ্জা একটা। এই একদম মুসলমানের খোঁটা দিবি না। ওটা যদি তোদের হতো না তাহলে বুঝতি। যাকে সেসব কথা থাক। ভাল্লুকের বাচ্চাকে কল করে বলতে হবে আমাদের ক্লাস আছে। আয়না ভদ্রের দিকে মুখ ঘুরিয়ে আর চোখে বলে, তোর মনে হয় ও এখনো না জেনে বসে আছে? দীপান্বিতা যেই জানালার সোজাসুজি বসে, সেই জানালার সামনের গাছটাতে এরিল বসে থাকে পাহারা দেওয়ার জন্য। আর ওর গলায় যে লকেটটা আছে সেটাতেও ক্যামেরা সেট করা, সাথে এই ক্লাসেও ক্যামেরা ফিট করেছেও। ক্যাম্পাসে ও মেরু ভাল্লুকের লোকেদের সরাসরি। কোথায় থাকিস তুই? আয়নার কথায় চোয়াল ঝুলিয়ে 2 হাত মাথায় দেয় ভদ্র। তাতে ওর আকাশি রঙের ব্লেজারটা উঁচুতে উঠে যায় কিছুটা, আর দৃশ্যমান হয় তার নিচে থাকা সাদা শার্টটা। বলিস কি রে, শালায় দেখি পুরো আইটেম। ভার্সিটিতে তাহলে আমাদের চাকরি দিল কেন শুধু শুধু? দেখ, দীপান্বিতা ভাবির মতো কাঁদছে, ইচ্ছে করছে। এই কটকটি মার্কা ভার্সিটি থেকে পড়াশোনা করে গেছি, এটাই তো অনেক ছিল। আবার প্রফেসর বানিয়ে এখানেই ঢুকতে হলো। হারামজাদার কি শান্তির চাকরি ছিল আমার। ভদ্রের বাজে বকবক শুনে বিরক্ত হয়ে গেল আয়না। ভদ্রের কলার ধরে টেনে গাড়িতে উঠিয়ে দিল। ভোদরের ঘরের ভোদর, গাড়ি চালা। ওয়াটসন ভিলায় যাব না, আমার ফ্ল্যাটে যাব, তারপর তুই জাহান্নামে যাস। এখন দুপুর গড়িয়ে বিকেল প্রায়। দীপানিতাদের আজকের শেষ ক্লাস হওয়ার সময় এখন। সবাই আজকে বলা বলি করছে এই ভার্সিটিতে নতুন 3 জন প্রফেসর এসছে। সবগুলো নাকি দীপানিতাদের সেক্টরেই। এখন দীপানিতা চিন্তায় পড়ে গেছে এই শেষ প্রফেসরটা কে হবে। তুষার হলে তো গেল, বাকের হলে তাও ঠিক ছিল দীপানিতার জন্য। দীপানিতার মনের কথা বোধ হয় কবুল করে নিল আল্লাহ। বাকের লাস্ট নিউ প্রফেসর হয়ে ক্লাসে ঢুকলো। এতে হাঁপ ছেড়ে বাঁচলো। খুশিতে গদগদ হয়ে আখিকে বলল, দেখ, এটাও আমার ভাই হয়। আখি দীপানিতার দিকে অবাক চাহনি ফেলে বলল, বান্ধবী, এই ইউনিভার্সিটির সব তোর ভাই কি করে হয়? ফ্যামিলি নিয়ে ঢুকেছিস নাকি? হেই মিস,
স্ট্যান্ড আপ। বাকেরের ধমকে দীপানিতা আখি সহ ক্লাসের বাকিরাও ওর দিকে তাকালো। আখি নিজের দিকে তর্জনী ঘুরিয়ে বাকেরকে জিজ্ঞেস করলো, স্যার মি। ইয়েস ইউ। হোয়াট রাবিশ আর ইউ টকিং উইথ হার? ক্যান্ট ইউ সি মি? হোয়াটস ইউর নেম? আখি হাঁসফাঁস করে উত্তর দিল, মা ইয়েস স্যার, আমি রাখি রহমান। অ্যাকচুয়ালি দীপানিতা দাঁড়িয়ে বাকেরকে বলল, Sir, it's not her fault. I was gossiping with her about my family. I'm sorry for that. You can punish me. ক্লাসের সবাই হাঁ করে ওদের দিকে তাকিয়ে আছে। বাকির আর কিছু বলল না, শুধু হাতের ইশারায় দুজনকে বসে পড়তে বলল। আসলে বাকির আখিকে বাজিয়ে দেখছিল। আখি নামক সোজা সরল মেয়েটা মনে ধরেছে বাকিরের, তাই ওর নাম জানতেই ক্লাসে ঢুকে দাঁড় করিয়ে দিয়েছিল। ক্লাস শেষে আখিকে ক্যাম্পাসের একটু সাইডে ডাকে বাকির। সরি বলে আখির হাতে নিজের কার্ডটা দিয়ে বলে যেন যে কোনো সময় যে কোনো দরকারে তাকে ডাকে। আখির এসব ভালো লাগে না, কিন্তু বাকির তো প্রফেসর হয়, তাই আর কি করার আছে। কার্ডটা নিয়ে আখি চলে যায়, আর বাকির পেছন থেকে তাকিয়ে থাকে। বাকির দেখলো ছুটির সময় আখির মা ওকে নিতে এসেছে। একটা বড় সাদা গাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে ওর জন্য। হয়তো আজকে কোথাও যাওয়ার আছে, তাই একসাথে যাওয়ার উদ্দেশ্যে ড্রপ করতে এসেছে। আখির হাতে কার্ডটা দেখে আখির মা সেটা হাতে নিল। এটা দেখেই জিভ কামড়ে অন্যদিকে ঘুরে গেল বাকির। দীপানিতা তখন কোমরে হাত দিয়ে বাকিরের কর্মকাণ্ড দেখছিল। বাকিরকে পেছনে ঘুরতে দেখে দীপানিতা বলে উঠল, কি মনে ধরেছে? বাকির দাঁত বের করে বোকা হাসি দিয়ে দীপানিতার সামনে এসে দাঁড়িয়ে চোখ বন্ধ করে গান ধরল। চিঠি দিলাম আখির হাতে, পাইলো আখির মা, এই নিয়ে কেস করলো মাদারগঞ্জ থানা। ও পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? ও হো হো করে হেসে উঠল দুইজন। দীপানিতা হাসি থামিয়ে বাকেরকে বলল, বেকার ভাই, তুমি নিয়ে যাবে নাকি আজকে আমাকে, নাকি আশার ভাই আসবে? বাকের নাকচ স্বরে বলল, না না ভাবি, আজকে ভাই আসবে। আপনাকে অপেক্ষা করতে বলেছে এইখানে ভাইয়ের জন্য, আর আমাকে চলে যেতে বলল। দীপানিতা থেকে বিদায় নিয়ে বাকির চলে গেল গাড়িতে করে। ক্যাম্পাসে এখনো অনেক স্টুডেন্ট ঘোরাঘুরি করছে। দীপানিতা একপাশের একটা বেঞ্চে বসে একটা ইংরেজি উপন্যাসের বই বের করে পড়া শুরু করলো। 2 মিনিটের মধ্যে একটা ওয়েস্টার্ন পড়া আমেরিকান মেয়ে এসে দীপানিতাকে বলল, Hi dear, someone is waiting for you in the auditorium. He said me to call you. দীপানিতা মেয়েটির কথায় বই বন্ধ করলো। ভাবলো তুষার হয়তো এসেছে, ওর জন্য অপেক্ষা করছে। কিন্তু অডিটোরিয়াম শুনে দীপানিতা একটু অবাক হলো। তারপরেও চালু চালু পা ফেলে অডিটোরিয়ামে গেল। লাইটগুলো সব বন্ধ ছিল সেখানে। দীপানিতা ঢোকা মাত্রই সব লাইটগুলো জ্বলে উঠল, আর অডিটোরিয়ামের সব দরজাগুলো বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দতেই দীপানিতা কেঁপে উঠল। পেছনে ঘুরে দেখলো কতগুলো আমেরিকান সাদা চামড়া ছেলে দীপানিতার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছে। ওদের ভেতর বাঙালি ছেলেও আছে 2 জন। ছেলেগুলো অসভ্যের মতো বাঁকা হাসি দিয়ে দীপানিতার দিকে এগোতে থাকলো। বাঙালি একটা ছেলে দীপানিতাকে উদ্দেশ্য করে বলল, ইউ লুক ভেরি টেস্টি, ভেরি সুইট। যদি তুমি আমাদের কথা শোনো, আজকে তোমাকে আমরা কিছুই করব না, শুধু ড্যান্স দেখতে চাই তোমার। ওয়েস্টার্ন পরে আমাদের সামনে নাচতে পারলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে, প্রমিস। ছেলেটা কথা শেষ করে জোরে জোরে হেসে উঠল। ওর সাথে বাকিরাও সমান তালে হাসছে। কিন্তু দীপানিতা হঠাৎ করেই কেমন সাহসী হয়ে গেল। ওর ভয় করছে না ওদের। ভয় করবে কেন? দীপানিতা যার স্ত্রী, সে তো ওদের ছাড়বে না, আর ওরা দীপানিতাকে কিছু করতেও পারবে না। আনমনে দীপানিতা ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল। সেই দেখে বিস্ময়ে একটা আমেরিকান ছেলে জিজ্ঞাসু চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, হোয়াই আর ইউ মার্কিং? ছেলেটার প্রশ্নে দীপানিতা হাসির রেখাটা আরো গাঢ় করে উত্তর দিল, I'm not smirking. I'm just telling you that you all are going to die. Ready to die? দীপানিতার গলার আওয়াজটা একদমই তেজি ছিল না, তাতে কোনো ঝাঁজ ছিল না, ছিল শুধু ঠান্ডা এক প্রকার সতর্কতা আর তুষারের প্রতি চরম আত্মবিশ্বাস। ছেলেগুলো দীপানিতার কথায় রেগে গেল। রেগে গিয়ে একটা ছেলে তেড়ে এলো দীপানিতার সামনে। দীপানিতার মাথায় বন্দুক ঠেকিয়ে ধমকের সুরে বলল, জাস্ট ড্যান্স ইউ ফাকিং লেডি, আদারওয়াইজ আই উইল শুট ইউ অ্যান্ড নোবডি উইল নো দ্যাট।
দীপানিতার আগে চোটে ছেলেটার গালে এক চড় বসিয়ে দিল। আমেরিকান ছেলেরা সাধারণত এত লম্বা হয় না, তাই দীপানিতাকে পা উঁচু করতে হলো না। চড় খেয়ে ছেলেটা রেগে গিয়ে দীপানিতার বাহু ধরে ওকে ফ্লোরে ফেলে দিল। জোরে চেঁচিয়ে উঠল দীপানিতার উপর। ড্যান্স অর আই উইল শুট ইউ। কথাটা বলা মাত্রই ধড়াম শব্দ করে সবগুলো দরজা খুলে গেল অডিটোরিয়ামের। সবাই বিস্ময়ে ভয়ে তাকিয়ে রইল সেই দিকে। না জানি এবার তাদের কপালে কি আছে। অডিটোরিয়ামের সব দরজাগুলো খুলে যাওয়াতে সকলের সামনে দৃশ্যমান হয় আমেরিকান অতি পরিচিত এক চেহারা। যে চেহারা নিয়ে গুঞ্জন সকলের মুখে, যে চেহারার জন্য ভয় সকলের মনে, যে মানুষটার সাথে আমেরিকার সরকার অবধি তাল মিলিয়ে চলে, সেই মানুষটা অর্থাৎ স্নো ওয়াটসন। হ্যাঁ, এই নামেই এখানে সবাই চেনে তাকে, ভয় করে তাকে। সে যে একজন বাঙালি এই ব্যাপারটা না বললে কেউই বুঝতে পারে না। মিস্টার স্নো ওয়াটসন। ভয়ে গলা শুকিয়ে যায় সবার। কালো টি শার্টের সাথে কালো জ্যাকেট, এর সাথে কালো প্যান্ট, কাঁধে রিল, পাশে হাঁটছে ব্ল্যাক। তুষারের চোখে রয়েছে কুচকুচে কালো সানগ্লাস, যেটার জন্য তার দৃষ্টি এখন ঠিক কতটা ভয়াবহ হয়ে আছে সেটা কেউই বুঝতে পারছে না। ধূসর রঙা চুলগুলো অন্য দিনের মতোই জেল দিয়ে সেট করা সুন্দরভাবে। ঠোঁটের কোণে একটা টুথপিক, যেটা তুষার কর্তন দাঁত দিয়ে কামড়ে রেখেছে। ভারী পা ফেলে সকলের দিকে এগিয়ে আসে তুষার। তার পাশে রাজকীয় পা ফেলে আসছে ব্ল্যাক। তুষারকে দেখে নিচে পড়ে থাকা দীপানিতা বাঁকা হাসে। আজকের এই অপমান, আজকের এই অসভ্যতা, সবকিছুর প্রতিশোধ নেওয়া হবে আজই। সেটা সে ভালো মতোই জানে। তবে দীপানিতা যেটা চায় না সেটা হলো কারো মৃত্যু। কিন্তু তুষারের আনন্দ সেখানেই। আজকেও সেই রকমই ভয়ানক কিছু হতে চলেছে। তুষার ভারী পা ফেলে একদম দীপানিতার কাছে গিয়ে দাঁড়ায়, কিন্তু ওকে তোলে না সেখান থেকে, বরং বাঁকা হেসে একবার দীপানিতার চোখের চাহনি পরখ করে। তুষার খুশি হয় এই ভেবে যে সেখানে আজ কোনো ভয় নেই। এরপর তুষার তাকায় সামনে থাকা ছেলেগুলোর দিকে, যারা এখন বিস্ময় চাহনি ফেলে ওর দিকেই তাকিয়ে আছে। You all were willing to see her dance, right? I want to see that too. That's why I've come with proper arrangements. Today, she will dance in front of us. তুষারের কথায় দীপানিতা ভড়কে যায় না। এসব ভয়ানক কথার পরেও বিশ্বাস হারায় না, কারণ তুষার চৌধুরীর হামলার ধরনটাই এরকম। সামনের মানুষটা বুঝতেই পারবে না যে সে মনে মনে কি ভাবছে। ছেলেগুলোকে কথাগুলো বলে দীপানিতার মুখের সামনে কোমর বাঁকা করে অনেকটাই ঝুঁকে গেল তুষার। রিল তখন উড়ে অন্য জায়গায় সরে গেল। তুষার দীপানিতার থুতনি উঁচু করে একদম মুখের কাছাকাছি গিয়ে তপ্ত শ্বাস ফেলল ও চেহারার ওপর। ধীরে ধীরে নিজের ঠোঁট দীপানিতার কানের কাছে নিয়ে হাঁচকি স্বরে বলল, সরি সুইট হানি, আমার জোসের সাথে যারা গন্ডগোল করেছিল ওদের আপ্যায়ন করতে গিয়ে আর কিছু এক্সাইটিং ব্যবস্থা করতে গিয়ে লেট হয়ে গেল। কথাটা বলেই তুষার শব্দ করে দীপানিতার কানে আলতো চুমু খেলো। প্রত্যেকটা ছেলে ওদের দেখে অবাক। কি হচ্ছে কিছুই তাদের বোধগম্য হচ্ছে না। সোজা হয়ে নিজের পকেটে হাত গুজে দাঁড়িয়ে তুষার তার চেহারায় গম্ভীর ভাব ফুটিয়ে তুলল। গলা উঁচু করে কাউকে ডাক দিয়ে ভেতরে আসতে বলল। কাম ইন। তুষারের বলার সাথে সাথে কয়েকজন মহিলা তাদের গান বাজানোর বাদ্যযন্ত্র নিয়ে উপস্থিত হলো। তাদের ভেতর কোনো পুরুষ ছিল না। অনেকটা কাওয়ালি টাইপের গানের জিনিস নিয়ে মহিলাগুলো উপস্থিত হয়। তাদের ভেতর একজনের হাতে একটা কাঁসার সোনালি থালায় সাজিয়ে রাখা সুন্দর পোশাক, যেখানে রয়েছে একটা সুন্দর নীল আর রূপালি সুতোর কাজে জামদানি শাড়ি, একজোড়া ঘুঙুর, চুলে বাঁধার জন্য গাজরা ফুল, গলার জন্য সিমসাম দেখতে একটা লম্বা হোয়াইট গোল্ডের হার, আর কিছু সাজসজ্জার সামগ্রী। এত এত আয়োজন কিসের সেটাই মাথায় ঢুকছে না কারো। একের পর এক বিস্ময়ে তারা বিস্মিত হচ্ছে। দীপানিতাও অপলক চোখে তাকিয়ে আছে তুষারের দিকে। তুষার কি করতে চাইছে সেটাই বোঝার চেষ্টা করছে। সব মহিলাগুলো এসে অডিটোরিয়ামে সুন্দর মতো সবকিছু সেট করে নেয়। তুষারের ইশারায় গিয়ে একজন অডিটোরিয়ামের সব দরজাগুলো লাগিয়ে দেয়। হাঁটুর উপর ভর দিয়ে দীপানিতা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তুষার তখনও আগের স্টাইলে দাঁড়িয়ে থেকে গম্ভীর মুখে বলতে শুরু করে, See, today there will be danced.
ইউ অল উইল বি দেয়ার, বাট ইউ ক্যান সি ইট। কি বুঝিস নে? বুঝবিও না, কারণ তোরা এখনো আমাকে বোঝার লেভেলে আসিস নে। তাই তোদেরকে আমি ইংলিশ, বাংলা কিংবা চাইনিজ যে ভাষাতেই বলি, তোর আমার কথার ছাতার মাথায় কিছুই বুঝবি না। তুষার সোজা হয়ে পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে থেকে ঘাড়টা বামে ঘুরায়, যেখানে রিল বসেছিল। শুধুমাত্র তুষারের একটা চোখের পলক ফেলতেই রিল তার দায়িত্ব বুঝে যায়। ডানা ঝাপটে উড়াল দিয়ে একদম ছেলেগুলো চেহারায় গিয়ে পায়ের নখ দিয়ে ঠোঁট দিয়ে খোঁচানো শুরু করে। রিলের কাজ দেখে দীপানিতার চোখ বড় বড় হয়ে যায়। বিস্ময়ে হা হয়ে মুখে হাত দেয় দীপানিতা। রিল ছো মেরে প্রত্যেকটা ছেলের চোখ উপড়ে ফেলে, একদম গিলে নেয় চোখগুলো। আর ছেলেগুলো হাতে নেড়ে নেড়ে আর্তনাদ করে। এই মুহূর্তটার জন্য কেউই প্রস্তুত ছিল না। অপ্রস্তুতভাবেই হামলার শিকার হতে হয় সকলকে। এরপর তুষার তার পাশে রাজকীয় ভঙ্গিমায় বসে থাকা ব্ল্যাকের দিকে তাকায়। সেও কি করতে হবে বুঝে গিয়ে একদম ঝাঁপিয়ে পড়ে ছেলেগুলোর ওপর। দীপানিতা চোখ খিচে তুষারের বুকের সাথে মিশে যায় একদম। তুষার নিজের পকেট থেকে ডান হাত বের করে দীপানিতার কোমর জড়িয়ে ধরে, কিন্তু তার চেহারায় গাম্ভীর্য কমে না। আর সেখানকার বাকি মহিলারাও এমন ভাব করে যেন তারা কিছুই দেখছে না। এদিকে কেউ তাকাচ্ছেই না। প্রত্যেকের মনে লুকানো একটা ভয়। তাদের আনার আগে বলে আনাই হয়েছে, যা দেখবে সব ভুলে যাবে। যদি কিছু মনে থাকে তাহলেই তার জীবন শেষ সেখানেই। তুষার কালো চশমা আটা গ্লাসের আড়াল থেকেই ধূসররঙা চোখের তীক্ষ্ণ দৃষ্টি ফেলে সবার অবস্থা দেখে নেয়। ব্ল্যাক ছেলেগুলোকে মেরে ফেলে না, বাঁচিয়ে রাখে আরো যন্ত্রণা দেবার জন্য। বাঁচিয়ে রাখা হয় ওদের সবাইকে। সবগুলো ছেলে আহত হয়ে নিচে পড়ে থাকে একজন আরেকজনের ওপর। তুষার নিজের বুক থেকে দীপানিতার থুতনি উঁচু করে ধরে আলাদা করে। চোখ থেকে গ্লাসটা খুলেই অস্থির ভঙ্গিতে দীপানিতার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। দীপানিতা থুতনি থেকে হাত সরিয়ে দীপানিতার গলায় হাত দিয়ে নিজের আরো কাছে আনে, আরো জোরালোভাবে চুমু খেতে থাকে। দীপানিতা নিজেকে সামলানোর জন্য তুষারের জ্যাকেট খামচে ধরে। তুষারে জোর করে শুষে নেওয়া চুমুগুলোতে নিঃশ্বাস আটকে আসছে দীপানিতার। সে নিজেকে ছাড়ানোর জন্য তুষারের বুকে দুই হাত দিয়ে থাপড়ানো শুরু করে, কিন্তু তুষার থামে না। অন্য হাত পকেট থেকে বের করে দীপানিতার কোমর ভালো মতো জড়িয়ে নিয়ে দীপানিতার ঠোঁটে কামড় বসাতে শুরু করে। ব্যথায় দীপানিতা মুখ দিয়ে শব্দ করে। তুষার তবুও ওকে ছাড়তে চায় না, উন্মাদের মতো চুমু খায় শুধু। একসময় তুষার দীপানিতার ঠোঁট ছেড়ে দেয়। দীপানিতার হাত ধরে সেই থালাটা যেই টেবিলের উপর রাখা হয়েছে সেখানে নেয়। দীপানিতাকে নিজের দিকে পিট করে ঘুরিয়ে দীপানিতার জামার ফিতা খুলতে নেয়। তুষারের আচমকা কাণ্ডে দীপানিতা ভরকে যায়। ওর চোখগুলো বড় বড় করেই বাধা দেয় তুষারকে। কি করছেন? এটা ভার্সিটি। তুষার দীপানিতার কথাতে একদম অগ্রাহ্য করে বলে, তো কি হয়েছে? ইউনিভার্সিটির লোকের সাথে কথা হয়েছে আমার। সব সিসি ক্যামেরা বন্ধ, আর এদিকে কেউ আসবে না। কেউ না, যে আসবে বাইরে থেকে আমার লোকেরা তারই জান নিয়ে নেবে। আজকের এই ঘটনা একটা কাক পক্ষেও টের পাবে না। তুষার দীপানিতাকে আর কোনো কথা বলতে না দিয়ে পট করে টান মেরে দীপানিতার কুর্তির ফিতাগুলো ছিঁড়ে ফেলে। দীপানিতার উন্মুক্ত ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। ভয়ে লজ্জায় শিহরিত হয় দীপানিতার সর্বাঙ্গ। ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে দেয় তুষার। পরক্ষণে নিজেকে কন্ট্রোলে এনে দীপানিতাকে নিজ হাতে শাড়ি পরিয়ে দেয়। তুষারের কাজগুলো এখনো ঝাপসা দীপানিতার চোখে। দীপানিতাকে শাড়ি পরানোর পর তুষার দীপানিতার চুলের বেনি খুলে সে চুলগুলো ছেড়ে দিয়ে তাতে ফুলের গাজরাটা লাগিয়ে দেয়। নীল রঙের ফুলের গাজরাটা দীপানিতার মাথায় অসাধারণভাবে ফুটে উঠেছে। গলায় হার পরিয়ে দিয়ে দীপানিতা লেপ্টে যাওয়া ঠোঁটে পুনরায় লিপস্টিক পরিয়ে দেয়। নুডিশ কালারের লিপস্টিক দীপানিতার ঠোঁটে দারুণ মানায়। দীপানিতাকে সম্পূর্ণ অপসরা রূপে সাজিয়ে শেষ জিনিসটা দীপানিতার হাতে তুলে দেয় তুষার, ঘুঙুর। ঘুঙুর জোড়া দেখে দীপানিতা একবার তুষারের চেহারার দিকে তাকায়, আরেকবার ঘুঙুর জোড়ার দিকে। পড়ে নাও, আজ নাচবে তুমি। এই মাটি কাঁপিয়ে নাচ করবে, শুধু আমার জন্য, তোমার ভাগ্যের জন্য। দীপ, আমি তোমার ভাগ্য। আজ আমার জন্য তুমি নাচ করবে, আর ওরা তোমার নাচ শুনবে, তোমার নাচের ঝংকার শুনবে, কিন্তু দেখতে পাবে না। নাচো নাচো দীপ, নাচো। আজ আমি গাইবো আর তুমি নাচবে।
কথাগুলো বলতে বলতে তুষারের চোখে মুখে কেমন অজানা হিংস্রতা ফুটে ওঠে। অন্যরকম নিষ্ঠুর তৃপ্তি আছে সে চোখে, আছে অধিকারের দাবি। আর দীপান্বিতা যেন সেই দাবি মানতে বাধ্য। দীপান্বিতার হাতে ঘুঙুর না দিয়ে তুষার নিজে হাঁটু গেড়ে বসে দীপান্বিতার 2 পায়ে ঘুঙুর পরিয়ে দেয়। সোজা হয়ে উঠে দাঁড়িয়ে দীপান্বিতার হাত ধরে নিয়ে যায় মঞ্চে। কি বিশাল সেই মঞ্চ, যেখানে আজকে নাচতে হবে দীপান্বিতাকে তার ভাগ্যের জন্য। দীপান্বিতাকে মঞ্চে নিয়ে উঠে ওকে ঠেলা মেরে সামনে এগিয়ে দিয়ে বলে, শুরু করো। দীপান্বিতা তুষারের কথায় এবার না করে বসে। না, আমি নাচ করতে পারবো না, আমি এখানে নাচ করতে। তখন তুষারের সবচেয়ে ভয়ানক দৃষ্টির শিকার হয়ে তুষারের বাজখায় গলা ধমক খেতে হয় দীপান্বিতাকে। পুরো অডিটোরিয়ামের প্রতিধ্বনি তুলে তুষার রাগে চেঁচিয়ে ওঠে। দীপান্বিতা, নাচো। এই প্রথম তুষার দীপান্বিতার পুরো নাম ধরে ডাকলো। দীপান্বিতার মনে হলো ওর কলিজাটা ছিঁড়ে কেউ 2 ভাগ করে দিল। এতটাই নিষ্ঠুর শোনালো সেই ডাক। বাজাও। তুষারের বাজাও বলাতে সব মহিলাগুলো ইনস্ট্রুমেন্ট বাজানো শুরু করলো। এ যেন কোনো ইলাহি আওয়াজ, ধ্বংসের প্রতিধ্বনি যেন পুরো অডিটোরিয়াম জুড়ে বাজছে। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে 2 হাত মেলে গান শুরু করে তুষার, আর সেই তালে তালে ধ্বংসবতীর মতো নাচ শুরু করে দীপান্বিতা। ওরে পিয়া হ্যায়, ওরে পিয়া, ওরে পিয়া হ্যায়, ওরে পিয়া। ताना बाना बुनते हवाएं, बुनते हवा, ढूंढे भी तो आए नहीं बाज यहाँ সুরের তাল যেন বেড়ে গেল আরো। তুষারের চারিদিকে প্রদক্ষিণ করে 2 বার ঘুরল দীপান্বিতা। বাদ্যযন্ত্রের আওয়াজের সাথে সাথে প্রতিধ্বনি তুলল দীপান্বিতার ঘুঙুরের আওয়াজও। साजिश में शामिल सारा जहां है, हर जर्रे जर्रे की ये इल्तिजा है। और पिया है, और पिया, और पिया है, और पिया। গানের এই লাইনটা শেষ করেই তুষার দীপান্বিতার হাত ধরে টেনে আবার ইচ্ছে মতো চুমু খেতে শুরু করলো ঠোঁটে গলায়। একদম দেয়ালের সাথে মিশিয়ে দিয়ে দীপান্বিতার সাথে মিশে গেল তুষার। হাতের ইশারায় সবাইকে চলে যেতে বলল সেখান থেকে। সব মহিলারা কোনো রকমে পালালো সেখান থেকে। তারা যাওয়ার পরপরই বাইরে থেকে কেউ সবগুলো দরজা লাগিয়ে দিল। অধৈর্যের মতো নিজের গা থেকে জ্যাকেট খুলে ফেলল তুষার। দীপান্বিতার ঘাড়ে মুখ ডুবিয়ে দীপান্বিতার খোলা পিঠের ব্লাউজের ফিতাটা খুলে দিল। উন্মাদের মতো ওখানে দীপান্বিতার সাথে অন্তরঙ্গ হয়ে গেল তুষার। পুনরায় তুষারের জেদ জিতে গেল তুষারের অধিকার। অডিটোরিয়ামের মঞ্চে দীপান্বিতার উপর শুয়ে পড়ল তুষার। তুষারের অস্থির হাত 2খানা দীপান্বিতার শরীরের ওপর অবাধ্য বিচরণ চালাচ্ছে। শাড়ির আঁচল নামিয়ে দীপান্বিতাকে সম্পূর্ণ উন্মুক্ত করল তুষার। দীপান্বিতার সারা শরীরে আধিপত্য ছড়িয়ে দিল নিজের গা থেকে কালো রঙের টি-শার্টটা খুলে ছুঁড়ে ফেলল পাশে। দীপান্বিতার বড় শাড়িটাকে আবরণ করে দিল নিজেদের ওপর। তুষার দীপান্বিতার কোমর ধরে দীপান্বিতাকে সামান্য তুলে ওর কানে কানে ফিসফিস করে বলল,